আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ আব্দুল্লাহ রিজভী। আজকের এই ক্লাসে আমরা তোমাদের শিখব হিসাব বিজ্ঞান ঠিক প্রথম পত্রের বেশ গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, তোমার একতরফা দাখিলা পদ্ধতি। এখন কথা হলো যে এই অধ্যায়টা গুরুত্বপূর্ণ বলার কারণটা কি? কারণটা হলো তোমার এখান থেকে এইচএসসিতে প্রচুর প্রশ্ন আসে, মানে প্রতিটা বছরই এখান থেকে কোয়েশ্চেন এসে থাকে এবং অ্যাডমিশনও এখান থেকে কিছুটা কোয়েশ্চেন আসার সম্ভাবনা আছে। ঠিক আছে, সো ফর দিস রিজন এটা বেশ গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। তো এই ক্লাসটা তোমার শুরু করার আগে আমরা একটু কথা বলে নেই যে এই ক্লাসে তোমরা ঠিক কী পাচ্ছ, মানে আমাদের ক্লাসের স্ট্রাকচারটা কেমন। ঠিক আছে, তো প্রতিটা ক্লাসের মতো এই ক্লাসে বলি আমাদের ক্লাসের সেটা ঠিক চারটা ভাগে। একটা হলো আমরা এখানে কিছু বেসিক নলেজ নিয়ে কথা বলবো, কি কিছু বেসিক নলেজ নিয়ে ডিসকাশন করব। যেই বেসিকটা নলেজ থাকলে বারবার বলি কি তুমি সিক হবা না। ওকে, মিনস হলো তোমার একটা এই অধ্যায়ে নিয়ে কী নিয়ে কথা বলছে, অধ্যায়টা কী নিয়ে, একতরফা দাখিলা পদ্ধতি কী কী আছে কী নেই, হ্যাঁ, এক কথায় অধ্যায় সম্পর্কে যেই নলেজ থাকলে তুমি বেশ ভালোভাবে অধ্যায়টা বুঝতে পারবা এবং একটা ভালো নাম্বার তুমি তুলতে সহায়ক হবে। ঠিক আছে, সো বেসিক একটা নলেজ আমরা নিব। তারপরে আমরা এখানে তোমার ম্যাথ টাইপ দেখবো যে আচ্ছা আমরা তো ম্যাথ করতেছি, রাইট? সো আমরা দেখবো যে এই অধ্যায়ে ঠিক কেমন কেমন টাইপসের ম্যাথ আসে। অর্থাৎ দেখো একটা অধ্যায়ে না 30, 40, 50টা ম্যাথ থাকতে পারে, বাট 50টা ম্যাথ আছে না, বাট টাইপ আছে 5টা বা খুব বেশি 6টা একটা চ্যাপ্টারে, তুমি যেই চ্যাপ্টার পড়ো না কেন। সো তুমি যদি এই 5টা 6টা বা 7টা টাইপ তুমি ভালো মতো বুঝতে পারো, তাই তোমার জন্য 50টা ম্যাথ দেখ 60টা ম্যাথ দেখ ডাজেন্ট ম্যাটার, কারণ এই 60টা ম্যাথ এই 5টা বা এই 6টা বা 7টা মেথডকে ফলো করে বানানো হয়েছে। ওকে, সো সো আমরা ম্যাথ টাইপ দেখবো যে কোন কোন টাইপের ম্যাথ আসে। এই ম্যাথ টাইপটা জানলে তোমার ম্যাথ করাটাও একটা অধ্যায় সম্পর্কে ম্যাথে ভালো করাটা বেশ ইজি হয়ে যাবে। ঠিক আছে, তারপর আমরা দেখবো বোর্ড কোয়েশ্চেন সলভ। ম্যাথ টাইপটা দেখে ফেললাম, ওকে, ম্যাথটা দেখলে কি হবে না, আমরা বোর্ড কোয়েশ্চেন দেখবো যে বোর্ডে ঠিক কেমন কেমন কোয়েশ্চেন আসে। আমরা যে ম্যাথ টাইপ দেখলাম ওই ম্যাথ টাইপগুলো আসলেই ইফেক্টিভ কিনা, ওগুলো আসলেই আসতেছে কিনা। ওকে, সো আমরা কিছু বোর্ড কোয়েশ্চেন সলভ করবো। কী করবো? বোর্ড কোয়েশ্চেন সলভ। বোর্ড কোয়েশ্চেন সলভ করার লেখাটা তেমন ভালো না, বাট দেখো আমি যত চেষ্টা করছি লেখাটা ভালো করার জন্য, তুমি বুঝতে পারো। সো বোর্ড কোয়েশ্চেন সলভ করবো, তারপর করবো কি সামারি। যে এখন বলতে ভাই সামারিটা কি? সামারিটা হলো আমরা না এই অধ্যায়টা লাইক শুধু সিকিউর জন্য, এখানের মধ্যে এই তিনটা পার্ট তোমাকে ডেফিনেটলি তোমাকে সিকিউ তো যেমন হেল্প করবে, সিকিউ তো বেশ হেল্প করবে, ফর শিওর হেল্প করবে। বাট এই সামারি যে পার্টটা আছে, এই সামারি পার্টটা তোমাকে স্পেশালি এমসিকিউতে অনেক হেল্প করবে। ওকে, তো আমরা সামারিতে পুরো অধ্যায় নিয়ে একটু তোমার সামারাইজ করবো, একটু ব্রিফলি বুঝবো যে না, হ্যাঁ, এবং এমসিকিউ পার্টটাতে ভালো করতে পারি ওটা আমরা এনশিওর করবো। সো এটা হলো আমাদের টোটাল ক্লাস স্ট্রাকচার। আমি এভাবে পড়তে পছন্দ করি, কারণ আমি মনে করি একটা স্টুডেন্টকে তোমরা যেহেতু এটা বেসিক টু অ্যাডভান্স লেভেলের কোর্স, মানে হলো যেখানে তুমি বেসিকটাও জানবা তুমি অ্যাডভান্সটাও বুঝবা, ওকে, যেটা তোমাকে এসএসসিতে হেল্প করবে, অ্যাডমিশনে বেশ হেল্প করবে। সো লেটস ব্যাক টু দ্য টপিক এন্ড দ্য ক্লাস। সো ক্লাসটা শুরু করি। সো আমি এটাই ফলো করি কারণ এটা আমার সবচেয়ে ইফেক্টিভ ক্লাস মেথড মনে হয়। হ্যাঁ, আমি এভাবে পড়ছি, ভালো নাম্বার তুলছি, এবং আমি জাস্ট বুঝি যে অনেক স্টুডেন্ট পড়াইছি এ পর্যন্ত। সো যাদেরকে পড়াইছি ওরা লিটারেলি অনেক ভালো করছে এই অ্যাপ্রোচটা ফলো করে। সো আই হোপ তোমাদেরকেও এটা বেশ হেল্প করবে। ঠিক আছে, ডেফিনেটলি তোমাদের যদি কোনো প্রবলেম থাকে, প্রশ্ন থাকে, তোমরা অবশ্যই জানাবা, আমরা ডেফিনেটলি তোমাদের প্রশ্নগুলো সলিউশন দিয়ে দিব। ওকে, সো লেটস ব্যাক টু টপিক। অধ্যায়ের নাম কি বললাম? একতরফা দাখিলা পদ্ধতি। হ্যাঁ, তো আমরা তো তোমার বিজনেস প্রতিষ্ঠানগুলো নিয়ে কাজ করি, তাই না? তো বিজনেস প্রতিষ্ঠানগুলো ওদের একটা সময় পর পর কী লাগে, ওদের যে বিজনেসের আর্থিক অবস্থা কেমন, ওদের আর্থিক অবস্থা কেমন, বা ওদের লাইক তোমার এখানে যেটা আছে দেখতে পারো যে তোমার আর্থিক ফলাফলগুলো জানা, যাতে করে ওরা বুঝতে পারে যে ওদের প্রতিষ্ঠানটি কোন লেভেলে আসে, ওদের আর্থিক ফলাফলটা কেমন দেখবে, আর্থিক অবস্থা দেখবে। সো এগুলো দেখার জন্য না ওরা কী করে, ওরা তোমার মানে ওদের যখন লেনদেন হয় প্রতিদিন, ওরা যেসব কার্যক্রম, যেসব লেনদেন, যেসব ক্রয় বিক্রয় হতে নিয়ে যত লেনদেন ডেলি বেসিসে হয় সবগুলো লিখে রাখে, হিসাবমুক্ত করে, তাই না? ওরাই করতে হবে, কারণ হিসাব না করলে বুঝবে কেমনে যে কত প্রফিটেবল হইলো নাকি লসে আছে, ওর সম্পত্তি কত, দায় কত, মালিকের সত্য কত, জানবে কেমনে? জানবে না। ফর দিস রিজন ওদের অবশ্যই এটা লিপিবদ্ধ করতে হয়। ঠিক আছে, সো এই লিপিবদ্ধ করার বেশ একটা পুরাতন পদ্ধতি কি একতরফা দাখিলা পদ্ধতি। যদি এটা ভুল মেথড, মানে এটা বেশ ভুল আছে এটার মধ্যে। এখন কথা হলো ভাই
লিপিবদ্ধ করার টপিকটা বললেন একতরফা দাখিলা পদ্ধতি, বাট এটা ভুল কেন বলেন আপনি? ভুলটা হইল এটা হিসাব বিজ্ঞান যেটা তোমার মেইন ফাউন্ডেশন একটা আছে দুতরফা দাখিলা পদ্ধতি, যে একটা লেনদেন দুইটা পক্ষকে ইম্প্যাক্ট করে। এই তরফা যে একতরফা দাখিলা পদ্ধতি এই দুই তরফার রুলটাকে মেনটেন করে না বা ফলো করে না বা এটাকে অনুসরণ করে না। ফর দিস রিজন এটা ভুল। ওকে, ঠিক আছে। আর এটার বেশ কিছু লিমিটেশন আছে। সো ফর দিস রিজন এটা ভুল পদ্ধতি আমরা বলতে পারি। সো যেসব প্রতিষ্ঠানে খুব ছোটো, হ্যাঁ, ওইসব ছোটো প্রতিষ্ঠানে একতরফা ফলো করা হয়। ওকে, সো যেগুলো বড় প্রতিষ্ঠান ওখানে এই মেথড ফলো করে যদি তুমি আর্থিক হিসাব রক্ষণ করো, এটা বেশ তোমার সমস্যার মধ্যে পড়তে হবে। ঠিক আছে, সো আমরা তোমার ব্যাক করি, মোটামুটি বুঝতে পারলে একতরফা দাখিলা পদ্ধতি কী। ওকে, সো দেখো তাহলে এবার দেখো ভাই, একতরফা বুঝলাম, এর কিছু ক্যারেক্টারিস্টিক বলেন, কিছু বৈশিষ্ট্য বলেন। হ্যাঁ, দেখো একটা হইলো কি যে হিসাব রক্ষণ। হিসাব রক্ষণ কি আমরা কি জানি? আমরা জানি একটা লেনদেন দুইটা পক্ষকে ইম্প্যাক্ট করে, যে কারণে একটা হয় ডেবিট, একটা হয় ক্রেডিট, তাই না? সো বাট একতরফা দাখিলা পদ্ধতি এই দুই পক্ষকে ইম্প্যাক্ট করা বিষয়টাকে স্বীকার করে না, এটাকে অনুসরণ করে না, বা এটা যায় না। ফর দিস রিজন এতে হিসাব রক্ষণ বেশ আলাদা দুই তরফা দাখিলা পদ্ধতি থেকে। ঠিক আছে, এই জন্য এটা একটা বৈশিষ্ট্য। হ্যাঁ, এখন প্রয়োগ ক্ষেত্র কি, এটা কোথায় কোথায় ইউজ করবে? যেগুলো তোমার লাইক মানে সোল যেগুলো আছে, লাইক তোমার এক মালিকানা ব্যবসা বা যেগুলো খুব ছোটো বিজনেস, হ্যাঁ, দেখবা তোমার বাসায় পাশে বেশ ছোটো ছোটো দোকান আছে, মুদির দোকান আছে, ওইসব প্রতিষ্ঠানে একতরফা বেশ কাজে আসে। হ্যাঁ, সো ওইসব ক্ষেত্রে, ওইসব ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে একতরফা কাজে দেয়। হ্যাঁ, তারপরে তোমার দেখতে পারো মিশ্র হিসাব ব্যবস্থা। এই পদ্ধতি একতরফা দাখিলা পদ্ধতি ও দুতরফা দাখিলা পদ্ধতি উভয়ের মিশ্রণে, হ্যাঁ, ডেফিনেটলি। সো আসলে মোটামুটি কথা হলো কি জানো, যে আমরা এটার পর দেখতে পারো নীতিমালা দেখতে পারো, এই পদ্ধতিতে সার্বজনীন স্বীকৃত নীতিমালা অনুসরণ না করে মালিকের সুবিধা অনুযায়ী নীতিমালা অনুসরণ করা হয়। মানে অ্যাকাউন্টিংয়ে যেটা তোমার ইউনিভার্সালি যেটা তোমার কি স্বীকৃত, ওটাকে ফলো করা হয় না এই একতরফা দাখিলা পদ্ধতির মধ্যে। যেটা ওর ওনারের জন্য সুবিধা হয়, যে এই কাজটা করলে ওনার সুবিধা হয়, ওই কাজটাকে বেশি পাওয়া দেওয়া হয়। ফর দিস রিজন এটা হলো নীতিমালা। সো মোটামুটি এটাই হলো বৈশিষ্ট্য। আমরা বুঝছি একতরফা কী, আমি বুঝছি এটার বৈশিষ্ট্য কী। এবার আমরা এখানে একতরফার মধ্যে না তেমন কিছু নেই, যেটা মানে বেসিক বলতে যেটা এমন আহামরি কিছু নেই, তোমাকে অনেক হেল্প করবে। বাট হ্যাঁ, বেসিক নলেজটা পেলে অনেক ইজি হয়। সো আমরা মোটামুটি বুঝতে পারলাম। এবার আমরা কিছু সূত্র দেখি, ঠিক আছে? সো এটা হলো প্রথম সূত্র। দেখো, আমি একটা কথা খুব ফ্রেমলি বিলিভ করি, একটা চ্যাপ্টারে অনেক 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 ইনফরমেশন আছে, তাই না? আমি লিটারালি সবই বুঝছি। সো ওইসব করে তোমাকে বলতেছি যে একটা অধ্যায়ে সব তথ্য তোমার কখনো লাগবে না, তোমার ওই তথ্যগুলো লাগবে যেগুলো পড়লে, যেগুলো জানলে, যেগুলো শিখলে তুমি এইচএসসিতে এখান থেকে 10 নম্বরে কোয়েশ্চেন হয়, কত নাম্বার? 10 নম্বরে কোয়েশ্চেন হয়, তুমি 10-এ 10 কনফার্ম করতে পারো, পেতে পারো, এবং অ্যাডমিশনে যখন যে কোয়েশ্চেন হয় এটার ম্যাক্সিমাম তুমি আনসার দিয়ে আসতে পারো। ঠিক আছে, সো আমরা ওটাই পড়ি, সব ইনফরমেশন জানার দরকার নাই। তোমার মানে হুদাই তোমার মাথাটাকে ভারী করে কোনো মিনিং নেই। ঠিক আছে, সো দেখো আমরা কী পড়ে, এটা সূত্র। তোমার এখানে কোয়েশ্চেন বলবে যে নিট লাভ নির্ণয় করে। এখন নিট লাভ তুমি কেমন নির্ণয় করবা? অন্য অ্যাপ্রোচের মতো না। নিট লাভ নির্ণয় সূত্র হলো তোমার সমাপনী মূলধন যোগ উত্তোলন মাইনাস প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন। এটাই ওয়ে নিট লাভ নির্ণয় করার সূত্র। এটা কি নিট লাভ নির্ণয় সূত্র? কি সমাপনী মূলধন যোগ উত্তোলন যোগ করে যে টাকাটা আসবে, ওখান থেকে প্রারম্ভিক আর অতিরিক্ত যোগ করে যে টাকাটা আসবে, ওখান থেকে যদি মাইনাস করো তুমি, তাহলে তুমি নিট লাভ পেয়ে যাচ্ছ। সো মেইনলি কথা হলো যে তোমার যোগফলটা এখানে বেশ কথা বলছে। হ্যাঁ, ধরো এই পার্টে যে টাকাটা আসছে এটা বড়, এটা ছোটো, তাহলে বুঝবা এটা ক্ষতি। আর এই পার্টে টাকাটা বড়, তাহলে এটা লাভ। ঠিক আছে, সো এটা হইলো নিট লাভ নির্ণয় করার সূত্র। নিট লাভ সূত্র কি? সমাপনী মূলধন প্লাস উত্তোলন মাইনাস প্রারম্ভিক মূলধন প্লাস অতিরিক্ত মূলধন। ঠিক আছে, সো এটা একটা সূত্র। কেন বলছি, তোমাকে কোয়েশনে বলতে পারে এটা টাইপ, তোমাকে বলতে পারে নিট লাভ কী করো, নির্ণয় করো। সো এইভাবে তুমি নিট লাভ নির্ণয় করতে পারো। ঠিক আছে, তোমাকে প্রশ্নের মধ্যে সমাপনী মূলধন দেওয়া দিবে, উত্তোলন দেওয়া দিবে, প্রারম্ভিক দেওয়া দিবে, উত্তোলন দেওয়া দিবে, করে ফেলতে পারো। ঠিক আছে, এখন বলতে পারো ভাই ধরেন আমাকে কোয়েশনের মধ্যে সমাপনী মূলধন দিল না, কি বললাম? সমাপনী মূলধন, তাহলে তুমি কেমন বের করবা? সমাপনী মূলধন নির্ণয় সূত্র কি? সমাপনী মোট সম্পদ মাইনাস সমাপনী মোট দায়। আর প্রারম্ভিক মূলধনের সূত্র কি? প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায়। ঠিক আছে, সেটা প্রারম্ভিক মূলধন চলে আসলো। ঠিক আছে,
সো তারপর আমরা দেখি তোমার এই যে অধ্যায় এইখানে মেইনলি না তোমার লাইক বেশ কিছু কোয়েশ্চেন টাইপ থাকে। একটা কোয়েশ্চেন দেখলাম নিট লাভ নির্ণয় করতে বলতে পারে। একটা কোয়েশ্চেন তোমার থাকবে লাভ লোকসান বিবরণী নির্ণয় করো। কি বলবে? লাভ লোকসান বিবরণী নির্ণয় করো। একটা কোয়েশ্চেন তোমার থাকবে বৈষয়িক বিবরণী নির্ণয় করো। ঠিক আছে, এইগুলো হইলো মেইনলি অধ্যায় কোয়েশ্চেন টাইপ। তুমি যদি এগুলো ভালো মতো আয়ত্ত করতে পারো, বুঝতে পারো, সলভ করতে পারো, তোমার অনেক ইজি হয়ে যাবে। ঠিক আছে, তো আমি যদি একটু লিখি যে কোয়েশ্চেন টাইপটা, প্রথম কোয়েশ্চেন টাইপ কী ছিল? প্রথম কোয়েশ্চেন টাইপ ছিল নিট আমরা প্রথম কোয়েশ্চেনটা কি পেলাম? আমরা প্রথম কোয়েশ্চেনটা পেলাম নিট লাভ নির্ণয়। কি? নেট লাভ নির্ণয়। ঠিক আছে, নিট লাভ নির্ণয়। 2 নম্বরের কোয়েশ্চেন কি? 2 নম্বরের কোয়েশ্চেন হতে পারে তোমার লাভ লোকসান নির্ণয়। কি? লাভ লোকসান বিবরণী করো। লাভ লোকসান, এটা তোমার 2 নম্বর কোয়েশ্চেন টাইপ। ঠিক আছে, তোমরা কিন্তু নোট করে রাখো, কারণ বেশ ইম্পর্টেন্ট এগুলা, বেশ ইম্পর্টেন্ট। তোমাকে অনেক হেল্প করবে যে ভাই বুঝতে যে না এই অধ্যায় থেকে ঠিক এমন 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 টাইপসের কোয়েশ্চেন আসে থাকে। ঠিক আছে, সো প্রথমটা হলো নিট লাভ নির্ণয়, তারপরটা হলো লাভ লোকসান বিবরণী, তারপরটা হলো তোমার এই যে আছে বৈষয়িক বিবরণী, কি বলতে পারে বৈষয়িক বিবরণী। তারপর তোমাকে 4 নাম্বার একটা কোয়েশ্চেনটা থাকতে পারে কি, তোমাকে বলবে যে সমাপনী মূলধন নির্ণয়। কি বলতে পারে? সমাপনী, বা তোমাকে বলতে পারে প্রারম্ভিক মূলধন। কি? প্রারম্ভিক মূলধন। তোমাকে বলতে পারে প্রারম্ভিক তোমাকে তাহলে দেখো এখানে মেইনলি আমরা 4 টাইপসের কোয়েশ্চেন টাইপ পেলাম। তোমাকে কি বলতে পারে? নিট লাভ, লাভ লোকসান বলতে পারে, বৈষয়িক বলতে পারে, সমাপনী, বা তোমার কি বলতে পারে প্রারম্ভিক মূলধন নির্ণয়, এগুলো বলতে পারে। সো তুমি যদি এই টাইপগুলো ভালো মতো প্র্যাকটিস করো, বুঝো, হ্যাঁ আমাদের সাথে এখন শেখো, সো আই হোপ তোমার জন্য অনেক ইজি হয়ে যাবে, তুমি ভালো একটা রেজাল্ট নিয়ে আসতে পারবা। ঠিক আছে, সো আমরা প্রথমে দেখি। সো আমরা নিট লাভ কেমনে বের করে রাখি সূত্র দেখেই ফেলছি প্রথমত, তাই না? আমি একটা বোর্ড কোয়েশ্চেন সলভ করি। হ্যাঁ, বোর্ড কোয়েশ্চেন সলভ করলে আমাদের ম্যাথ ট্যাপতে বুঝলাম আমরা হ্যাঁ কী কোয়েশ্চেন আসতে পারে। এটা বোর্ড কোয়েশ্চেন আমি দেখি। ঠিক আছে, দেখো এটা ঢাকা বোর্ড 2019 সালের কোয়েশ্চেন। কত বোর্ড? ঢাকা বোর্ড 2019। তুমি চেষ্টা করবা এই অধ্যায়ের ম্যাথ আমি যেভাবে করাই সেটা বোঝার জন্য আর এগুলো ভালো মতো আনসার করে আসার জন্য। ঠিক আছে, সো আমরা ঢাকা বোর্ড 2019 একটু দেখি। বলে জনাব করিম একতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব রক্ষণ করেন। নগদান বই বিশ্লেষণ করে 2018 সালের নিম্নলিখিত হিসাব তথ্য প্রদর্শিত হয়। তো ওনারে কিছু এখানে প্রাপ্তি এবং প্রদানসমূহ দিল। হ্যাঁ, এটা হলো প্রাপ্তির পার্টটা, এটা হলো তোমার প্রদানের পার্টটা। ঠিক আছে, তোমাকে প্রাপ্তিগুলো দিল, প্রদানগুলো দিল। হ্যাঁ, এই যে ব্যাংক জমা, এটা কত তারিখ? 31 তারিখ, মানে সমাপনী। সমাপনী ব্যাংক জমা, সমাপনী নগদ জমা। ঠিক আছে, তো তোমাকে দিল কিছু তথ্যাবলী। আশাপত্র, এটা হলো প্রারম্ভিক। এটা কি? এটা হলো প্রারম্ভিক। আর এটা কি? এটা হলো তোমার সমাপনী। এটা কি? এটা হলো তোমার সমাপনী। ঠিক আছে, তাইলে আমরা কিছু ইনফরমেশন পেলাম প্রারম্ভিক, কিছু পেলাম সমাপনী। ঠিক আছে, তো আমাদেরকে দিল তোমার যে প্রারম্ভিক আশাপত্র। তাহলে কি? আশাপত্র সম্পদ, এটা সম্পদ, তোমাদের সম্পদ, প্রাপ্য হিসাব সম্পদ। প্রতিহিসাব কি? এটা তোমার দায়, একমাত্র তোমার দায় আছে এটা। আর সবগুলো কি তোমার? সবগুলো তোমার সম্পদ, সবগুলো তোমার সম্পদ। আর দায় আছে শুধুমাত্র একটা। ঠিক আছে, সো আই হোপ আমরা বুঝতে পারছি যে আমাদের প্রারম্ভিক সম্পদ পেলাম, আমরা প্রারম্ভিক সমাপনী সম্পদ পেলাম। ঠিক আছে, সো কোয়েশ্চেনটা কি? আরেকটা বিষয় খেয়াল করো, আশাপত্র যন্ত্রপাতি 10% হারে অবস্থা করতে হবে, প্রাপ্য হিসাবে 5% অনাদায়ী পাওনা সঞ্চিতি ধার্য করো। ঠিক আছে, তো আমাকে বললো যে প্রারম্ভিক নির্ণয়। দেখো আমরা তোমাকে প্রথমে কোয়েশ্চেন টাইপ দিছি, 4 নাম্বার কোয়েশ্চেনটা কি দিছি যে প্রারম্ভিক মূল্য নির্ণয়।
দেখো প্রথম কোয়েশ্চেনটা কি নির্ণয়। সো আমরা যে টাইপগুলো দিছি প্র্যাকটিস করলে তুমি পারবা। এখন কথা হলো ভাই প্রারম্ভিক মূল্য কেমন নির্ণয় করে? দেখো প্রারম্ভিক নির্ণয় সূত্র কি? সূত্র হলো তোমার খুব ইজি। সূত্রটা কি? সূত্রটা হলো তোমার প্রারম্ভিক মূলধন নির্ণয় সূত্র কি বললাম? সূত্র হলো তোমার সূত্র হলো তোমার প্রারম্ভিক মোট সম্পদ কি? আমি প্রারম্ভিকে লিখলাম প্রারম্ভিক সম্পদ। হ্যাঁ কি সূত্র হলো তোমার প্রারম্ভিক সম্পদ মাইনাস কি? মাইনাস তাহলে তোমার দেখো প্রারম্ভিক সম্পদ থেকে তুমি যখন প্রারম্ভিক দায়গুলো মাইনাস করতেছো, দেখো আমি যখন প্রারম্ভিক সম্পদ থেকে প্রারম্ভিক দায়গুলো মাইনাস করছি, করার পরে যে আনসারটা আসছে ওটাই আমার কি? ওটাই আমার প্রারম্ভিক মূলধন। সো আমরা দেখি বিষয়টা। দেখো এখানে প্রারম্ভিক সম্পদ কোনগুলো? এগুলো না? হ্যাঁ, তো সম্পদ কোনগুলো? এখানে আসবাবপত্র, যন্ত্রপাতি, মজুত পণ্য, প্রাপ্য হিসাব কত হয়? এগুলো তোমার সম্পদ, এগুলো তোমার সম্পদ, অ্যাসেট। এটা তোমার কি? দায়। ঠিক আছে। সো আরেকটা বিষয় তুমি খেয়াল করো, আমি সবসময় দেখবো সম্পদ দায় দেখবো, এই পারে দেখবো আর এখানে দেখবো। তো আমার এখানে কোনো সম্পদ আছে কিনা আমরা দেখি। হ্যাঁ নেই, আমার প্রারম্ভিক কোনো সম্পদ নেই, বাট প্রারম্ভিক দায় আছে। কি আছে? ব্যাংক জমা দিতে কত? 9,000 টাকা। তাইলে আমি প্রারম্ভিক সম্পদ পেলাম কত? 10, 20, 20, 40, 50, 55, এগুলো সবগুলো প্রারম্ভিক সম্পদ। আর দায় পেলাম দুইটা, একটা এটা একটা এটা। ঠিক আছে। সো দেখো এবার সম্পদ সমূহ, প্রারম্ভিক সম্পদগুলো কি করছি? আমি যোগ করছি, কত হয়? 1,05,000 টাকা আসছে যোগ করলে। তারপর প্রারম্ভিক দায় কত? দুইটা পাইছি বলছিলাম না, একটা উপরে একটা নিচে। কত? 20,000 টাকা, 9,000 টাকা। কত হয়? 29,000 টাকা। তাহলে দুটো তুমি মাইনাস করি আমি, কত হয়? 83,000 টাকা। সো 83,000 টাকা তোমার কি? এটা তোমার প্রারম্ভিক মূলধন। ঠিক আছে। সো দেখো এই ওয়েতে কিন্তু আমরা একটা ম্যাথ ইজিলি সলভ করে ফেলতে পারছি, তাই না? সো এলে কঠিন কিছুই না। সো তোমরা সবটা নোট করো যে প্রারম্ভিক মূলধন মানে কি? প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায়। খুব ইজি না? সো আমরা এটা দেখি। তারপরে নিট লাভ, এখানে কোষ বলছে নিট লাভ 17,250 টাকা হলে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করে। এইটা আমরা একটু করি। কি বললো আমাকে? আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে বলছে। যদি আমার নিট লাভ 17,250 টাকা হয় তাহলে আমার আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। এখন কত ভাই আর্থিক অবস্থা কেমন প্রস্তুত করে? আর দেখো আমরা দেখি এই বিষয়টা। দেখো আর্থিক অবস্থা বিবরণী মানে হলো সম্পদ। দেখো এজ ইকুয়াল টু কি? এজ ইকুয়াল টু এল প্লাস ওই। এটা কি? এটা মিলানো, মানে সম্পদ সমান দায় প্লাস ওনার সিকিউরিটি বা মালিকানা সত্ত্ব যদি মিলে যায় তাহলে আমরা বুঝবো আমার বিবরণী সহজ, তাই না? মানে সঠিক। সো প্রথমে সম্পদের পার্টটা আমরা করি। আমরা প্রথমে সম্পদগুলো লিখি, সম্পদসমূহ। সো আমরা সম্পদ বলতে কি? তোমার সম্পদ কজন হতে পারে? চলতি সম্পদ। আমরা করছি কিন্তু এটা আর্থিক অবস্থা বিবরণীতে। চলতি সম্পদ, স্থায়ী সম্পদ। হ্যাঁ, একটা সম্পদগুলো আমরা লিখি, ক্যারেক্টারাইজ করি। প্রথমে চলতি সম্পদগুলো লিখি। আমরা দেখি এখানে আমি চলতি সম্পদ কি আছে। আমরা দেখলাম এখানের মধ্যে আমার চলতি সম্পদ বলতে ব্যাংক জমা আছে, নগদ জমা আছে। কত? 4,000, 2,000 টাকা, তাই না? 2,000 টাকা, এই দুটো আছে। তারপরে আমার চলতি সম্পদ বলে কি আছে? আমার মজুত পণ্য চলতি সম্পদ, প্রাপ্য হিসাব চলতি সম্পদ। কত তোমার? 21,000 টাকা, 75,000 টাকা। আমি দুটো পাইলাম। কি? একটা হলো মজুত পণ্য আর একটা প্রাপ্য হিসাব। আর এখানে পাইলাম ব্যাংক জমা, নগদ জমা। ঠিক আছে। দেখো নগদ জমা লিখলাম, ব্যাংক জমা লিখলাম, প্রাপ্য হিসাব লিখলাম, পণ্য লিখলাম। বাট এইখানে বেশ ইম্পর্টেন্ট কি আছে? কথা আছে কি তোমার এইখানের মধ্যে বলতেছে যে ভাই প্রাপ্য হিসাবের 5% অদায়ী পাওনা সঞ্চিতি। এখন কথা ভাই অদায়ী পাওনা সঞ্চিতি মানেটা কি? মানে হইল ধরো তুমি কারোর কাছ থেকে না 5 টাকা পাও, ধরলাম। হ্যাঁ, কয় টাকা পাও? 5 টাকা পাও। এখন ওই 5 টাকা তুমি যে পাও ওনার কাছ থেকে, সো তোমাকে দেখলেই উনি লুকেই থাকে যে দিতে হবে টাকাটা। সো এই জন্য তুমি এক সময় যখন পাচ্ছ না, সো তুমি এক সময় কাউন্ট করলা যে ভাই ওর কাছ থেকে টাকাটা পাওয়া সম্ভব না। সো তুমি করলা কি? তোমার মুনাফা যেটা হয় ও মুনাফাতে একটা
তুমি কি একটা টাকা আলাদা করে রাখলা যে তোমার একটা লস না, টাকাটা পাচ্ছ না, ওই লসটা কভার করার জন্য তুমি মুনাফা থেকে যে পার্টটা আলাদা করে রাখছো ওটা আমরা কী বলি, ওটাকে আমরা বলি অনাদায়ী পাওনা সঞ্চিতি। মিনস আমি টাকা পাবো না জেনে ওই টাকার লসটা আমি কভার করার জন্য যেই সঞ্চিতি করতেছি ওটা আমরা কী বলি, অনাদায়ী পাওনা সঞ্চিতি আমরা বলতে পারি। ঠিক আছে, সো অনাদায়ী পাওনা সঞ্চিতি কী হবে, আমার প্রাপ্য হিসাবকে কমাবে সবসময়। সো আমরা কী করলাম, প্রাপ্য হিসাব থেকে অনাদায়ী পাওনা সঞ্চিতি লেস করলাম কত, হ্যাঁ 5% করলাম, এটা 8350 টাকা আসছে। সো এটা বিয়োগ করলে কত হয়, বিয়োগ করলে 71,250 টাকা। ঠিক আছে, সো মূলত তোমার লিখলাম আমরা। সো সবগুলো যোগ করলে কত হয় তোমার 1,250,000 টাকা, এটা হলো তোমার চলতি সম্পদ। এবার দেখো না যে আমরা দেখলাম না কি যে আমাদের এখানে কিন্তু কী ছিল, এখানে আমার বেশ কিছু স্থায়ী সম্পদ ছিল, আসবাবপত্র যন্ত্রপাতি কে ছিল কত টাকা, 30,000 টাকা। সো আমরা এটা লিখবো এবার। ঠিক আছে, লিখলাম, বাট আমরা দেখলাম কি আসবাবপত্র যন্ত্রপাতি 10% কি অবশ্যই, তাই না? সো অবশ্যই কি, অবশ্যই মানে কি, অবশ্যই মানে যেটা তোমার সম্পত্তিকে কমায়। এই যে তোমার যে তুমি যে পড়ার টেবিলে বসে ক্লাসটা করতেছো, ওই টেবিলটা যখন কিনেছিলে তুমি নতুন একদম, তখন কি অনেক নতুন ছিল না, চকচকে ছিল না, বাট 1 বছর পরে কি এটা অনেক কি হয়ে গেল, পুরাতন হয়ে গেল, বা আগের মতো তো সৌন্দর্য আর নেই, বা আগে বাট ভেঙে গেল, হয়তো যে ভেঙে গেল বা আগের মতো চকচকে নেই, এটা মিনস হলো এটা অপচয় হয়ে গিয়েছে, এটা ক্ষয় হয়ে গিয়েছে বা অপচয় হয়ে গিয়েছে। সো এই অপচয় হওয়ার কারণে এটা আমরা একটু সঞ্চয় করে রাখি, যেটাকে আমরা বলি পুঞ্জীবিত অপচয়, যেটা আমার সম্পত্তিকে হ্রাস করে। সো আমরা এটা করতে পারি, পুঞ্জীবিত অপচয় লিখতে পারি কত টাকা, 10,000 টাকা 10% করে টাকা হয় 1,000 টাকা, আর 20,000 টাকা 10% হয় 2,000 টাকা। সো আমি লেস করলাম 9,000 টাকা, এটা 18,000 টাকা। সো আমি যোগ করে লিখলাম 7,000 টাকা। সো দুইটা যোগ করা হইল 1,27,250 টাকা। এইটা কি আমার স্থায়ী সম্পদগুলো করলাম, ফাইন। আমার মোট সম্পদ কত, 1,27,250। এটা কি তোমার টোটাল এইবার আমি তো এটা বের করে ফেললাম, তাই না? এমনি এল আর ও ই বের করি। ঠিক আছে, এল কেন বের করবা, এল মানে হলো দায়। আমার এই ম্যাথে তোমার একটা দায় ছিল কত মনে আছে, প্রদেশ ছিল না, লিখলাম আমরা, রাইট? কত টাকা, 25,000 টাকা লিখে ফেললাম। ঠিক আছে, দায় এবার লিখলাম। এবার আছে কি স্থায়ী কোনো দায় ছিল না, মানে স্থায়ী কোনো দায় নাই, দায় থাকে না। সো তোমার এবার আমরা ওই করি, ওই কেমন বের করে, খুব ইজি না? কেমনে করে আমরা কি জানি, ওই মানে হলো তোমার, অনেকে ভাই আমি তো ওই নির্ণয় করতে জানি না, তাহলে দেখে নাও কেমন আমরা ওই করি। ওই করা হলো তোমার সি, মানে ক্যাপিটাল সি, মানে কি ক্যাপিটাল সি। ঠিক আছে, সি এর সাথে কি হবে, সি এর সাথে তোমার কি হবে, প্লাস হবে, কি প্লাস হবে, আর মানে হইলো তোমার রেভিনিউ, কি রেভিনিউ, সি প্লাস আর মানে কি রেভিনিউ। তারপর হইলো কি মাইনাস ই, মানে কি তোমার এক্সপেন্স, মাইনাস ডি মানে কি ড্রয়িং। ঠিক আছে, তো ফাইনালি যা আসবে এখানে ওটা আমার কি, ওটা আমার হলো ওই। ঠিক আছে, সো মানে হলো সিকে আমি যখন সিকে ক্যাপিটালের সঙ্গে রেভিনিউ যোগ করার পরে আমার এক্সপেন্স বিয়োগ করার পরে ড্রয়িং বিয়োগ করবো, যা আসে তা আমার কি, তা আমার ওই বা মালিকানা সত্য। সো আমার মূলধন তো প্রথম থেকেই আসে কত টাকা, 74,000 টাকা পেলাম, যেটা মূলধন, তাই না? সো এটার সাথে আমি কি নেট লাভ বলে দিচ্ছি, 17,000 কত বলছে, 250, কোয়েশ্চেনে বলে দিছে, মানে কি সি প্লাস আর। ঠিক আছে, প্লাস করলাম আর লিখলাম, যেটা আসছে ওখান থেকে কি ইয়ার ডি মাইনাস করতে হবে। তো আমার কি, আমার যখন মূলধনের ক্ষেত্রে হয় কি যে তোমার মূলধনের সঙ্গে অতিরিক্ত মূলধন যোগ করতে হয়। এরা এখানে যদি আবার আলাদা করে আসছে, তুমি করবা কি যে মূলধনের সঙ্গে অতিরিক্ত মূলধন যোগ করবা, যোগ করার পর ওখান থেকে তুমি নেট লাভটা বিয়োগ করবা। হ্যাঁ, মানে হলে মূলধনের সাথে অতিরিক্ত মূলধন যোগ করবা, যোগ করা যেটা আসছে ওখান থেকে নেট লাভ যোগ করবা। ঠিক আছে, তারপরে আমার এই ম্যাথে কোনো এক্সপেন্স দেখায়নি আমাকে। সো যেগুলো মানে এক্সপেন্স মানে কি মুনাফা জাতীয় ব্যয়, ঠিক আছে, ওটা নেই। সো আমরা এবার কি, বাট ড্রয়িং মাইনাস করতে হবে, ড্রয়িং আছে। সো ড্রয়িং যেটা আছে আমরা এটা লিখে ফেললাম। ঠিক আছে, মাইনাস হইলো, ফাইনালি কত আসছে 1,02,250। আগে কত ছিল 25,000 টাকা, কত হইলো 1,250 টাকা। মিললো আমার কি এটা মিললো, ওই মিললো, আমার কিন্তু মিলে গেছে। সো আমার দুটো যেহেতু মিলে গেছে, সো আমি বলতে পারি আমার ম্যাথটা কারেক্ট। সো এভাবে তুমি মেইনলি কী করতে পারো, আর্থিক অবস্থার বিবরণী
করতে পারো, ঠিক আছে। বাট তুমি এই ইনফোগুলো দেখা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, টাকা 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 সেগুলো বেশ ইম্পর্টেন্ট। ওকে, সো সো আই হোপ তোমরা বুঝতে পেরেছো কেমনে আমরা কী করছি, কেমনে আমরা আর্থিক অবস্থা করছি, মানে হলো সম্পদ এ ইজ ইকুয়াল এল প্লাস ওয়াই যদি মিলে যায় তাহলে ম্যাথটা কারেক্ট, ঠিক আছে। তারপরে আমরা দেখি পরের ম্যাথটা দেখি। সো আমরা যেটা তোমার টাইপ বলছিলাম কোয়েশ্চেন টাইপ, কোয়েশ্চেনটা পেয়েছো? কোয়েশ্চেনে কী বলছিলাম? কোয়েশ্চেনটাই বলছিলাম যে তোমাকে বলতে পারে নিট লাভ বের করতে বলতে পারে, পাইছি। আমরা লাভ লোকসান এখনও তো করি নাই, আমরা বৈশাখ পাইছি, আমরা এটা পাইছি। সো আমরা যে ম্যাথ টাইপগুলো দিছি বোর্ডে কিন্তু এর বাইরে একটা কোয়েশ্চেন আসে নাই। সো আমরা আরও কিছু বোর্ড কোয়েশ্চেন দেখি। এটা তোমার রাজশাহী বোর্ড 2019-এ এসেছে, আমরা এটা করি রাজশাহী বোর্ডটা। রাজশাহী বোর্ড বেশ ভালো কোয়েশ্চেন করে। সো দেখি, প্রথমটা হলো যে যন্ত্রপাতি এবং ডেলিভারি ম্যানের ভ্যানের উপর অবশ্যই পরিমাণ। সো আমরা দেখি যে যন্ত্রপাতিটা কত টাকা, হ্যাঁ, যন্ত্রপাতি কত আছে এখানে তোমার 3 নাম্বারে কত আছে, ঠিক আছে। এখানে একটা বেশ ইম্পর্টেন্ট বিষয় আছে। অনেকেল ভাই প্রিভিয়াস মেমোতে 1 তারিখ ছিল, 31 তারিখ ছিল, তাহলে এখানে 31 দিল কেন? দেখো দুইটা ইয়ার, একটা 2017, একটা কত 18। 17 যেটা শেষ, ঠিক আছে, দেখো আমার যেটা 17-এর শেষ সেটা 18-এর শুরু, মানে 31 তারিখ মানে কি 17 মানে কি, এটাকে আমরা বলতে পারি আরেকটি ইজিলি এই ম্যাথটা এটা বলতে পারি, মানে এটা হলো প্রারম্ভিক, এগুলো কি তোমার, এটা হলো প্রারম্ভিক, এটা কি, এটা হলো তোমার সমাপনী, ঠিক আছে। সো আই হোপ এটা হলো প্রারম্ভিক, এটা হলো তোমার সমাপনী। সো দেখো আমাকে বলছে যে যন্ত্রপাতি ও ভ্যানের উপর অবশ্যই তুমি কী করো, ধার্য দেখাও, ঠিক আছে। সো আমি একটু দেখি যে আমি যন্ত্রপাতিটাকে পাইলাম, হ্যাঁ, আর এটা কী বলছে, আমাকে বলছে ভ্যান। সো আমি একটা প্রশ্ন পড়ি যে আমাকে বলছে লাইক, আমরা দেখি যে আমাদের ভ্যান সময় কোথায় বলছে, ঠিক আছে। দেখো তিনি 1/7 সালে কারবারের জন্য 20,000 টাকা কী করছে, মূল্যে একটি ডেলিভারি ভ্যান ক্রয় করে। কবে করে? 1/7/2018 সালে করছে। এই ডেলিভারি ভ্যান ক্রয়ের জন্য 15,000 টাকা তিনি ব্যক্তিগত তহবিল থেকে সরবরাহ করেন। মানে ভ্যানের দাম 20,000 টাকা, তার মধ্যে 15,000 টাকা উনি ওর নিজ থেকে দিয়েছে। মানে এই 15,000 টাকা কি অতিরিক্ত মূলধন, মালিক যখন নিজ থেকে নিজের তহবিল থেকে কিছু কি দেয়, যেই টাকাটা মালিক নিজ থেকে দেয় ওটাকে আমরা কী বলি, ওটাকে আমরা বলি তোমার অতিরিক্ত মূলধন, ঠিক আছে। বাট আমাকে তো কোয়েশ্চেনটা বললাম, কোয়েশ্চেন বলতে ভ্যানের অবশ্যটা বই করতে বলছে। সো ভ্যানের মূল্য কত? ভ্যানের মূল্য 20,000 টাকা। সো আমরা পেলাম যন্ত্রপাতির প্রাইস পেলাম 30,000 টাকা, ভ্যানের পেলাম 20,000 টাকা। সো আমাদের আর কেই বলে দেখি আমরা একটু, আমাদের বলছে তোমার যন্ত্রপাতি ভ্যানের উপরে 10% হারে অবস্থা করতে হবে। তাহলে 30,000 টাকা কি এটা যন্ত্রপাতি, 30,000 টাকা 10% কত হয়? কত হয় তোমার? 3,000 টাকা, ঠিক আছে। আর 20,000 টাকা 10% কত হয়? 2,000 টাকা, ঠিক আছে। একটা 3,000 টাকা, 2,000 টাকা, দেখি ম্যাথটা আমরা খুব ইজিলি। দেখো কত টাকা, 3,000 টাকা, 2,000 টাকা, সরি কত টাকা, 3,000 টাকা, ঠিক আছে। সো আমরা কত পেলাম, আমরা পেলাম তোমার, এটা আমরা লিখি, আমরা পেলাম কত, 2,000 টাকা, কত পেলাম, 2,000 টাকা। এটা কি, এটা হলো তোমার ভ্যানেরটা, কত ভ্যান, ঠিক আছে। সো আমরা ভ্যানে পেলাম কত, 2,000 টাকা, ওকে ফাইন। বাট এই 2,000 টাকা যেটা আমরা অবশ্যই পেলাম পার্সেন্টেজ করে, এটা হলো কত মাসের টাকা। আমরা একটু ইজিলি লিখি, তোমার ইজি হয় যাতে করে, দাঁড়াও একটা মিনিট। দেখো আমরা যেটা ভ্যানের যেটা টাকাটা পেলাম, আমরা ভ্যানের 20,000 টাকার উপরে আমি যে তোমার 10% কাউন্ট করে যে আমি তোমার কি পেলাম, আমি তোমার যে 2,000 টাকা পেলাম, এই 2,000 টাকা কিন্তু কত মাসের, এটা হলো তোমার 12 মান্থের, 12 মাসের টাকা। বাট আমি কি 12 মাস ধরে ভ্যানটা ইউজ করছি? না, আমি ইউজ করছি তোমার 1/7/2018, আমি কিনছি 7 মাসে, মানে কত, 18 সালে আমি টোটাল 7, 8, 9, 10, 11, 12, 6 মাস এটা আমি ইউজ করছি।
আমি কি এটা পুরা বছর ইউজ করছি না, তো আমি যদি এটা 6 মাস ইউজ করি এটার অবশ্যই হবে 6 মাস। সো বাট আমি তো ওটা আছে 12 মাসের টাকা, আমাকে 12 মাসের টাকা লাগবে? আমাকে লাগবে না, আমার লাগবে 6 মাসের টাকা। সো আমি যখন 2000কে আমি যখন কী করি 6 দিয়ে গুণ করি 12 দিয়ে ভাগ করি, তাহলে কত পাই? 1000 টাকা পাই, ঠিক আছে। সো এখন কোয়েশ্চেন ভাই এইটা আরেকটু বুঝান। দেখো আমি 20,000 টাকা আমার ভ্যানের দাম, সো 20,000 টাকা 10% কাউন্ট করলে কত হয়? 2,000 টাকা, রাইট? বাট এই যে 2,000 টাকা আসলো, এটা হলো তোমার পুরো 1 বছরের টাকা, 1 বছরের অবচয়। বাট আমার কি আমার সম্পত্তিটা পুরো 1 বছর ইউজ করছি না, আমি সম্পত্তিটা কিনলামই 7 মাসের 1 তারিখ, মানে জুলাইয়ের 1 তারিখ আমি কি কিনছি। তো আমি তো এটা জানুয়ারিতে ইউজ করি নাই, ফেব্রুয়ারিতে ইউজ করি নাই, মার্চে ইউজ করি, কিনি নেই ভাই, ইউজ করবো থেকে। সো আমি যদি নাই কিনি, নাই ইউজ করি, তাহলে তাকে অবচয় হবে? হবে না। অবচয় কখন হয়? যখন আমি ইউজ করি। সো আমি প্রথম 6 মাস তো ইউজই করি না, এটা কিনিই নাই, ইউজ করতে করবো। সো প্রথম 6 মাসে বছর ধরতে হবে না। সো আমি ইউজ করছি কয় মাস? সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ, দ্বাদশ, মানে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 6 মাস আমি এটা ইউজ করছি এই বছরে 18 সালে। মিনস এটা 6 মাসের অবচয় হবে। সো 6 মাসে কেমন বের করবা? 2,000 টাকাটা কি? এই 2,000 টাকাটা হলো তোমার 12 মান্থ অবচয়। সো 2,000 টাকাটা কত মান্থের অবচয়? ওকে আমরা কি জানি? 12 দিয়ে ভাগ করলে আমরা 1 মাসের টাকা পাবো। এটাকে 6 দিয়ে গুণ করলে আমরা কত পাবো? আমরা তোমার 6 মাসের টাকা পাবো। কত টাকা? 1,000 টাকা। সো ফর দিস রিজন তোমার এটা কি করলো? এটা করলো, ঠিক আছে। সো আই হোপ তুমি বুঝতে পেরেছো এবার যে এটা কেমন আসছে আর এটা কেমন আসছে, ঠিক আছে। সো এবার আমরা নেক্সটে যাই। নেক্সটে বলতে দেখো যে আসলে কোয়েশ্চেন টাইপ যাই দিছি ওই টাইপটা বারবার ধরে ফলো করতেছে। ম্যাথ না তোমার অনেক কিছু হতে পারে, ম্যাথ অনেক হাজার কানিক ম্যাথ হতে পারে, শত কানিক ম্যাথ হতে পারে, 50-60টা ম্যাথ দিতে পারে। বাট আমার কথা হলে ভাই আমার দরকার যে আমার টাইপগুলা কি, ওই টাইপগুলো কেমনে সলভ করে তোমরা করো কি? বেশিরভাগ করো যে ভাই 100টা সলভ করেন। আমাকে একটা ট্যাক্স সেমন আসছিল যে ভাই আপনি একটু ম্যাথ করেন কি একটা ক্লাসে 20টা ম্যাথ সলভ করে দেখেন। আমার আমি বললাম কী বলে এটা, আমি সলভ করতে পারি ভাই। তোমার ওই অধ্যায়ে ফর্চুনেটলি ওটা ছিল আমার ঠিক মনে পড়ে, এটা হলো দ্বিতীয় পত্রের 10ম অধ্যায়। আমি দেখলাম যে ওই অধ্যায়ে না মানে অত ম্যাথই নেই। হ্যাঁ, তো আমি দেখলাম যে এখান থেকে খুব বেশি ম্যাথ হলে হইতে পারে 6টা, 7টা, 8টা টাইপ হতে পারে। হ্যাঁ, তো আমি 8টা টাইপের জন্য, হ্যাঁ ঠিক আছে। সো আমি 8টা টাইপের জন্য খুব বেশি হলে কতটা করাবো? হ্যাঁ, 16টা ম্যাথ করাবো, 17টা ম্যাথ করাবো, ঠিক আছে। আমার 20টা 30টা ম্যাথ কত মিনিং নাই, ঠিক আছে। সো আমি সবসময় ট্রাই করি কি জানো? আমি ট্রাই করি যে তোমার একটা অধ্যায়ে পড়া কিছু টেকনিক আছে। টেকনিকটা কি? যে তোমার প্রথমে দেখবা যে একটা অধ্যায় ঠিক কত টাইপের ম্যাথ আছে। তুমি যদি ওই টাইপটা বুঝতে পারো ফাইন। এবার টাইপটা তুমি প্র্যাকটিস করো বেশি বেশি করে। এবার টাইপ 6টা, ধরো 6টা টাইপ আছে, কত টাইপ? 6টা টাইপ। তুমি 6টা একটা টাইপ 3বার প্র্যাকটিস করলা, ঠিক আছে, 3বার প্র্যাকটিস করলা, 6টা 18বার প্র্যাকটিস করলা, ঠিক আছে। সো 18বার তুমি প্র্যাকটিস করো ভাই, তোমার এটা এই 18টা প্র্যাকটিস করার পরে তোমাকে 80টা কোয়েশ্চেন দেখ, তুমি পারবা। ওকে, কারণ তুমি টাইপটা বুঝছো, তুমি জানো ওই টাইপটা কেমন সলভ করতে হয়। সো তোমার ওই তো 100টা সলভ করার মিনিং নাই। হ্যাঁ, প্র্যাকটিস করতে পারো, রিভিশন দিতে পারো। আমি রিভিশন বসে দিতে বলবো, ঠিক আছে। বাট প্রথম কাজ টাইপটা বুঝো। হজ বলো মানে আমরা করি কি যে হজ বলো করে যাই, কোনো শেষ নাই, শুরু বুঝি না, শেষ বুঝি না, এটাই সমস্যা। ওটা করো না, জাস্ট করো কি আগে বুঝো যে কোনটা শুরু, কোনটা শেষ, কোনটা টাইপ না, কেমন সলভ করতে হয় এটা বুঝো। এভাবে তারপরে এবার তুমি সলভ করে যাও। হ্যাঁ, টেকনিক স্মার্টলি পড়ো ভাই। স্মার্টলি না পড়লে না মানে তুমি সবাই পড়তেছে, তুমি কি ডিফারেন্ট কেন? ঠিক আছে, তুমি পড়তেছো বা তুমি স্মার্টলি পড়তেছো। সো বি স্মার্ট, তাই না? সো আমরা যে বললাম যে কি প্রারম্ভিক মূলধন নির্ণয় করো। সো প্রারম্ভিক মূলধন কেমন নির্ণয় করে জানি? প্রারম্ভিক মোট সম্পদ, প্রারম্ভিক মোট দায় মাইনাস প্রারম্ভিক মোট দায়। সময় কেন নির্ণয় করে? সময় মোট সম্পদ, সময় মোট দায়। তো দেখো এখানে তোমার কি এটা হলো প্রারম্ভিক, এটা হলো সমাপনী। তো এখানে কি সাতানুগত সম্পদ, ব্যাংক জমা সম্পদ, যন্ত্রপাতি সম্পদ, বিনিয়োগ সম্পদ, মূলপণ্য সম্পদ, দেনাদার সম্পদ, পাওনাদার এগুলো কি? এগুলো হলো দায়। তো এটা হলো কি এগুলো সবগুলা, এইগুলা প্রারম্ভিক, এগুলো সমাপনী, এগুলো প্রারম্ভিক সম্পদ, এগুলো প্রারম্ভিক সম্পদ বা দায়, এগুলো প্রারম্ভিক সম্পদ বা দায়। সরি, এটা প্রারম্ভিক সম্পদ দায়, এটা হলো সমাপনী সম্পদ দায়, ঠিক আছে। এখানে আরও কিছু ইনফরমেশন আছে তোমার, তো আমরা দেখি কেমন সলভ করে।
দেখো প্রারম্ভিকটা কেমন করে দেখে, এটা বেশ, এটা দুটো একসাথে করে ফেলছে। হ্যাঁ ফাইন, আমরা তুমি ছেলে নাইবার না করে তুমি করতে পারো, তুমি করতে পারো কি যে প্রথমত তুমি প্রারম্ভিক মূলধন করবা, কি প্রারম্ভিক মূলধন করো, ধরো প্রারম্ভিক মূলধন লিখলা। হ্যাঁ তুমি তারপরে প্রারম্ভিক সম্পদগুলো লিখলা, প্রারম্ভিক সম্পদগুলো লিখলা, হ্যাঁ সব লিখলা, ওখান থেকে দায়গুলো বিক করলা, যা আসে তা কি তোমার প্রারম্ভিক মূলধন হিসেবে আসছে। তারপর আরেকটা করবা, এবার সমাপনী করবা, সময় মোট দায়। হ্যাঁ লেখ ওরা কীভাবে খোল দেখো, ওরা করলো কি এটা প্রারম্ভিক পার্ট লিখে সমাপনী পার্ট লিখলো, সমস্যা নেই। আমার দরকার আমার প্রারম্ভিক সম্পদ কোনগুলা, প্রারম্ভিক দায় কোনগুলা। এখানে তোমার প্রারম্ভিক সম্পদ সবগুলো লিখলো, তাই না? তো প্রারম্ভিক সম্পদ পার্ট, সম্পদ সব লিখলো, কত টাকা হয়েছে, প্রারম্ভিক সম্পদ কত আসছে, কত আসছে তোমার দেখো 50, 1,50,000, 1,50,000, তোমার 1,90,000, হ্যাঁ কত আসছে 1,30,000, 30, 40, 30, তুমি 1,70,000, 80, 90, 100, 2,00,000, 2,30,000, কত 2,30,000 টাকা। দেখো এটা কি প্রারম্ভিক সম্পদ। আর প্রারম্ভিক দায় কত তোমার, দায় হলো তোমার হ্যাঁ কত 2,30,000, ঠিক আছে ফাইন ওকে, এটা মূলধনের পার্ট। হ্যাঁ তোমার দেখো দায় কোনটা, একটা দুইটা তিনটা, কত 50, 25, ওকে। তোমাকে প্রারম্ভিক জমা নেই, এটা নেই, জমা দিতে প্রারম্ভিক কেউ ছিল না কোয়েশ্চেনের মধ্যে, তোমার ছিল, আমি তো দেখাই তোমাকে, এখানে দেখাই তোমার প্রারম্ভিক সম্পদ কত, প্রারম্ভিক সম্পদ তোমার কত, প্রারম্ভিক সম্পদ হলো ভাই তোমার 2,30,000, কত 2,30,000। আর তোমার প্রারম্ভিক দায় কত, তোমার প্রারম্ভিক দায় হলো তোমার 50 আর 25 কত হয় 75। সো তুমি যখন 2,30,000 থেকে 75 মাইনাস করতেছো, তাহলে যা আসে তা তোমার কি 1,50,000 তোমার কি, এটা হলো তোমার প্রারম্ভিক মূলধন, ঠিক আছে। মানে হইলো প্রারম্ভিক সম্পদ থেকে দায়টা বিক করলে কি আসে, এটা কি, এটা প্রারম্ভিক মূলধন ভাই, ঠিক আছে। ঠিক তেমনিভাবে সমাপনী সম্পদ থেকে যখন তুমি সমাপনী দায়গুলো মাইনাস করতেছো, তাহলে কি আসে তোমার সমাপনী মূলধন আসে। এখন বলে ভাই আমি তো সম্পদ লাইক বুঝতেছি না, তোমাকে কিন্তু এখানে চলতি সম্পদ স্থায়ী সম্পদ ডিভাইড করতে বা আলাদা করতে বলে না, তুমি সম্পদগুলো লিখবা, দায়গুলো লিখবা, শেষ। হ্যাঁ এখন তুমি বলতে ভাই আমি তো সম্পদ চিনি না, আমি তো দায় চিনি না, তাহলে তোমার কাজ করতে তোমার হলো কি, আমরা প্রথম পত্রে তোমার প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় বেশ লম্বা আলোচনা হয়েছে, ফাউন্ডেশন ক্লাস আছে আমাদের, ফাউন্ডেশন ক্লাসে বেশ লম্বা আলোচনা হয়েছে, ওগুলো করে আসো, ওগুলো করলে তুমি ঠিক বুঝবো কোনটা সম্পদ, কোনটা দায়, কোনটা মূলধন, হ্যাঁ কোনটা আয়, কোনটা ব্যয়, অনেক ভালো বুঝতে পারবে। ওগুলো তুমি করে আসো, ধ্যান এটা করো, তাই না, অনেক ইজি হয়ে যাবে। সো আমরা আসলে বুঝতে পারছি যে কেমনে মূলধন এগুলো করতে হয়, ঠিক আছে। আমরা সব টাইপ প্র্যাকটিস করছি, আমরা একটা লাভ লোকসান একটু করি, ঠিক আছে। দেখি আমাদেরকে প্রিভিয়াস ম্যাচ আপলোড করতে বলছে না, হ্যাঁ করতে বলছে। আমরা এবার গড় নাম্বারটা দেখি, ঠিক আছে। লাভ ক্ষতি কেমন, অনেকে কোয়েশ্চেন ভাই লাভ ক্ষতি কেমনে করে, খুব ইজি। কেমনে, তোমার প্রথমে করবা কি যে তোমার প্রথম কাজটা হলো যে যে কোনো ম্যাথ করতে গেলে এই লেখাটা অবশ্যই লিখবা। আমরা সবাই মনে করি কি জানো, আমরা সবাই বিবরণ টাকা দিয়া পুরো ম্যাথ করে গট্ট করে ম্যাথ করে ফেলি, বাট এটা কেউ লিখি না, অনেকে লিখতে ভুলে যায়। এটা না লেখার কারণে তোমার মার্ক কিন্তু কমতে পারে। টিচার যদি একটু কি হয় যে উনি বেশ পারফেক্ট খুঁজে এমন টিচার হয়, সো তোমার কিন্তু এটা এগুলো না লেখার কারণে নাম্বার কিন্তু কাটবে, তাই না। সো তুমি ফার্স্ট চেষ্টা করো নামটা এগুলো লেখার জন্য, ওকে। তো এবার লাভ লোকসান কেমন নির্ণয় করে ভাই, দেখো প্রথম কথা হলো লাভ লোকসান নির্ণয় আমরা সূত্র কি জানি, তোমরা খেয়াল করো, আমি দেখাই তোমাদেরকে। দেখো আমরা যখন নিট ল্যাব বের করছিলাম না, হ্যাঁ নিট ল্যাব আমরা কী করছিলাম, নিট ল্যাবে আমরা সমাপনী মূলধনের সঙ্গে উত্তোলন যোগ করছি, প্রারম্ভিক মূলধনের সঙ্গে অতিরিক্ত মূলধন যোগ করছি। এই বারটা না তোমার লাভ লোকসানে অনেক হেল্প করে, লিটারালি মানে এটা অনেক হেল্প করে। কারণ দেখো নিট ল্যাব কেন বের করে, সমাপনী মূলধন উত্তোলন মাইনাস প্রারম্ভিক মূলধন অতিরিক্ত মূলধন। বলতে ভাই লাভ লোকসান করতে এই সূত্র কেন কাছে আসছে,
বাস এটা একটু আমরা রিভিশন দাও। সমাপনী মূলধন উত্তোলন মাইনাস প্রারম্ভিক মূলধন অতিরিক্ত মূলধন, এটা কেন দেখাচ্ছে এটা বলি এবার। এবার দেখো আমরা যখন তোমার লাভ লোকসান করতে যাই, যখন তুমি লাভ লোকসান করতে যাও, এখানে কি আছে তোমার, হ্যাঁ এখানে এখানে এই বিষয়টা না অনেক হেল্প করে, কারণ তুমি প্রারম্ভিক মূলধন, সমাপনী মূলধন এগুলো তোমাকে ইজিলি পাচ্ছ এবং তোমাকে অনেক হেল্প করতেছে এই বিষয়গুলো, এবং প্রারম্ভিক মূল্য কেমন নির্ণয় করো, সমাপনী কেমন নির্ণয় করতেছো, এটা বেশ হেল্প করতেছে। সো আমরা একটু দেখি যে মোটামুটি বেসিকলি তো বুঝতে পারছো যে কেমনি প্রারম্ভিক মূল্য নির্ণয় করে, সমাপনী মূল্য নির্ণয় করে। কারণ দেখো এখানের মধ্যে লাভ লোকসান নির্ণয় করতে গিয়ে যে পার্টগুলো আছে সমাপনী মূলধন, বা লাভ লোকসান নির্ণয় করতে যে পার্টটা আছে প্রারম্ভিক মূলধন, এই পার্টটা এখন ধরো তোমাকে কোয়েশ্চেনের মধ্যে সবসময় বলে দিবে না যে সমাপনী মূলধন এত টাকা, প্রারম্ভিক এত টাকা, তোমার এটা বের করতে হবে। তুমি যদি বের করতে না পারো, রাইট, তখন তোমার একটু প্যারা হয়ে যাবে জিনিসটা। সো বের করতে না জানো তোমার তো করতে পারবে না। সো তোমার প্রথম কাজ হলো যেগুলো কেমনে বের করো আমরা শিখছি তখন ধরে ওগুলো জাস্ট প্র্যাকটিস করা, তোমার ইজি হয়ে যাচ্ছে। তাহলে এবার আমরা ম্যাথে যাই। এবার আমার দেখো আমি যখন লাভ লোকসান করতে যাচ্ছি, প্রথমে আমার কাজ যে আমি তোমার আমার যেগুলা এই দেখো এই পার্টটা হলো তোমার কি এই পার্টটা হলো তোমার ব্যয়ের পার্টটা, আর এই পার্টটা তোমার কি যে আয়ের পার্টটা কাইন্ড অফ, ঠিক আছে। সো একটা আমরা দেখি যে কেমনেটা বের করে। প্রথমে দেখো তোমার এখানের মধ্যে লাভ লোকসান বের করতে গেলে তোমার এই পার্টে প্রথমে তুমি কী লিখবা, প্রথমে তোমার যেগুলো প্রারম্ভিক মূলধন, হ্যাঁ, তারপর তোমার যে অতিরিক্ত মূলধন আছে তুমি প্রথমত এগুলো একটু লিখবা, হ্যাঁ, কী লিখবা, যেগুলো তোমার প্রারম্ভিক মূলধন, অতিরিক্ত মূলধন, তারপর তোমার অনাদায়ী পাওনা যেমন এক্সপেন্সগুলো আছে বেশ এগুলো লিখে ফেলবে এখানের মধ্যে, ঠিক আছে। দেখো প্রারম্ভিক মূল্য, অতিরিক্ত মূলধন, এক্সপেন্স কী পাওনা সঞ্চিতি, 14 অবচয়, 52 অবচয়, এক কথায় তোমার যেগুলা তোমার এক্সপেন্স আছে তুমি ওই এক্সপেন্সের পার্টটা এখানে লিখে ফেলছো, তাই না। তারপর তোমার যেগুলো তোমার কী আছে, তারপরে তোমার যেগুলা, হ্যাঁ, সমাপনী মূলধন আছে, তারপর তোমার এখানে এর মধ্যে উত্তোলনগুলো আছে এগুলো তুমি এক পার্টে লিখবা, মানে আয়ের পার্টটা এক পাশে লিখবা। তোমার কাজকেই প্রথম কথা হলো তোমার এগুলো এক পাশে লিখবা, এটা এক পাশে লিখবা। তারপরে এখানে একটা বিষয় খেয়াল করো, আমি যখন নিকলাভ বের করি সূত্র কি, প্রারম্ভিক মূলধন প্লাস প্রারম্ভিক মূলধন প্লাস তোমার অতিরিক্ত মূলধন, তারপর হলো সমাপনী মূল্য উত্তোলন। এখানের মধ্যে তুমি লাইক এই যে পার্টটার মধ্যে তোমার প্রারম্ভিক মূলধন, অতিরিক্ত মূলধন আসবে, খরচগুলো আসবে, হ্যাঁ, এক কথায় খরচ, তোমার খরচগুলা, তোমার পাওনাগুলা, অনাদায়ী পাওনা সঞ্চিতিগুলা, প্রারম্ভিক মূলধনগুলা, অতিরিক্ত মূলধনগুলা, এগুলো সবগুলো এই পার্টে তুমি লিখবা, ঠিক আছে। আর এই পার্টে তুমি কী করবে, এই পার্টে তুমি লিখবা সমাপনী মূলধনগুলা, তোমার উত্তোলনগুলা, উত্তোলন হইতে পারে এটা, হ্যাঁ, তোমার আয়গুলা, বিনিয়োগের আয়গুলা লিখবা। তারপর তোমার যেই টাকাটা মানে তোমার লেখার পরে তোমার এই টাকাগুলো থেকে এই টাকাগুলো মাইনাস করবা, মাইনাস করে যেটা আসে, যেটা আসছে এটা তোমার কি, এটা তোমার নেট মুনাফা, কি নেট মুনাফা। সো এইভাবেই তুমি মেইনলি এই লাভ লোকসানটা করতে পারো। আর একটা ইজিয়েস্ট ট্রিক আছে, এটা হলো তোমার নিট লাভ মানে কি, যেটা সূত্র দেখাইলাম সূত্র অ্যাপ্লাই করতে পারো, বাট ডিফারেন্সটা হলো এই পাশে তোমার এক্সপেন্সগুলো আসবে, এই পাশে তোমার ইনকামগুলো আসবে, এই দুটো তুমি এনশিওর করতে পারো না, তোমার ম্যাথটা ইজিলি হয়ে যাচ্ছে। সো আমরা কী বললাম, আমরা এই পার্টে তোমার লাইক প্রারম্ভিক মূলধন, আমি তোমার অতিরিক্ত মূলধন, আমি তোমার এক্সপেন্সগুলা, অনাদায়ী পাওনাগুলো, পাওনা সঞ্চিতিগুলো এগুলো এক পাশে আনবা, আর এই পাশে সমাপনী মূলধন, তারপর তোমার হলো লাইক উত্তোলনগুলা, এগুলো এক পাশে আনবা। সো এগুলো লেখার পরে এবং আয়গুলা মোস্ট ইম্পর্টেন্টলি, সো আয়ের পার্ট থেকে ব্যয়ের পার্টটা বিয়োগ করার পরে যা আলটিমেটলি আসে, সো দিস ইজ তোমার নেট মুনাফা। ওকে, সো এইভাবেই কিন্তু তোমরা ম্যাথটা করতে পারো। সো আলটিমেটলি আমরা এই ক্লাসের মধ্যে কী শিখলাম না, তোমার প্রারম্ভিক মূলধন, তোমার প্রারম্ভিক মূলধন, সমাপনী মূলধন নির্ণয় শিখলাম, নেট মুনাফা নির্ণয় শিখলাম, বৈষয়িক বিবরণী শিখলাম, হ্যাঁ, অবশ্যই নির্ণয় শিখলাম। সো মোটামুটি এই অধ্যায়ে এই টাইপসের কোয়েশ্চেনগুলো আছে। এখন এই কোয়েশ্চেনগুলাই মেইনলি এই অধ্যায়ের একটি ব্যাস, তুমি যদি এগুলো বেসিকলি এগুলো বুঝতে পারো, তোমার এগুলো বোর্ড কোয়েশ্চেন দেখছো আসছে। সো বোর্ড কোয়েশ্চেনে মেইনলি এই কোয়েশ্চেনগুলো আসে, তুমি যদি মোটামুটি ভালো মতো এই বোর্ড কোয়েশ্চেনগুলো সলভ করে ফেলতে পারো, যেগুলো আমরা করাইছি এগুলো একটু প্র্যাকটিস করতে পারো, ভাষায় একটু আরও একটু টাইম নিয়ে 2-3বার ভিডিওগুলো দেখতে পারো, আমি ড্যাম শিওর তোমার এখানের মধ্যে তেমন কোনো কোয়েশ্চেন থাকবে না আর, ঠিক আছে। তাও যদি কোয়েশ্চেন থাকে জানো আমাদেরকে, সলভ করে দিব, তাই না। সো আই হোপ এবার তুমি দেখো সামারি পার্টটা, যে এখানে না আমি কিছু সামারি লিখছি, যে এই সামারি পার্টটা তোমাকে এমসিকিউতে অনেক হেল্প করবে, কারণ এই অধ্যায় থেকে না তোমার থিওরিক্যাল এমসিকিউ অনেক এসে থাকে। সো তুমি কাজ করো যে এগুলা তোমরা কী করো, তোমরা এগুলা একটু স্ক্রিনশট নিয়ে রাখো, তোমাকে এগুলো বেশ হেল্প করবে, ঠিক আছে। সবথেকে ইম্পর্টেন্ট পার্ট হলো কি জানো, যে একতরফাটা হলো ভুল পদ্ধতি, এটা দুই তরফা দাখিলা পদ্ধতি দ্বৈত সত্তাকে অনুসরণ করে না,
ফর দিস এটা ভুল পদ্ধতি, ঠিক আছে? এগুলো মেন কথা। তো স্ক্রিনশট নিয়ে রাখো। এটা তোমাকে কী করবে, এটা তোমাকে লাইক যেগুলো নোট দিলাম শর্ট নোট, ওগুলো অনেক হেল্প করবে। এটা তোমাকে থিওরিক্যাল নলেজে না অনেক হেল্প করবে, কারণ থিওরিক্যাল নলেজে এখান থেকে এমসিকিউ আসতে পারে, আসলে এখান থেকে আসবে, এটা তুমি শিওর থাকতে পারো। এটা দেখো, এটা তুলে রাখো, ঠিক আছে? সো আমরা তখন যাই পড়ালাম না, ওই পড়াগুলোর সংক্ষিপ্ত হলো এটা, ঠিক আছে? সো দেখতে পারো এটাই। সো আজকে ক্লাস আমরা মনে বেসিক নিয়ে ডিসকাশন করছি। আমরা তোমার যেগুলো, আমরা একটু প্রথমে যাই, যে প্রথমে তোমার একদম শুরুতে যা ছিল আমরা যাদের বলছিলাম, আমরা দেখো এই অধ্যায়ে বেসিক ডিসকাশন আমাদের হয়ে গেছে। আমরা কি যেটা বেসিক ডিসকাশন ছিল ওটা আমাদের হয়ে গেল, কমপ্লিট করলাম। আমরা ম্যাথ টাইপ দেখলাম, আমরা বোর্ড করে সলভ করলাম, সামারি দেখলাম, আমাদের এমসিকিউতে অনেক হেল্প করবে এগুলো। সো ওভারঅলি আমরা এই অধ্যায়ে নিয়ে যতটুকু একটা প্রসেস করছি, সো মোটামুটি আমাদের বেশ ভালো একটা ক্লাস হয়েছে, বেশ ভালো একটা লেকচার তুমি পেয়েছো। বাসায় প্র্যাকটিস করো, বেশি প্র্যাকটিস করো, আর আই হোপ তোমাদের সব কোয়েশ্চেন সলভ হয়েছে, তোমরা বুঝতে পেরেছো কেমনে এই অধ্যায় ভালো করতে হয়। সো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। টিল দেন ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।